এই যে যতগুলো বিশেষণ আমি বললাম তার প্রত্যেকটাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে যায়। আজকে যেমন নূর বলছিলেন জাফরুল্লাহ চৌধুরী ওনার আশ্রয়, আজকে যেমন মঞ্জু ভাই বলছিলেন জাফরুল্লাহ চৌধুরী ছিলেন তার আশ্রয়, আমিও বলি জাফরুল্লাহ চৌধুরী ছিলেন আমারও আশ্রয়। আমি ঘটনাটা ব্যাখ্যা করি। 2018 নির্বাচন, আমি চাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, আমি চাই সংসদে যেতে। কাকে বলবো? বেগম খালেদা জিয়া তো পারা যায়। ওনার স্নেহে, ওনার ভালোবাসায়, ওনার ছায়ায় আমি এতদিন ছিলাম, কিন্তু ওনাকে যখন আমি বলতে পারবো উনি তো নাই, উনি তো কারাগারে। আমি জাফরুল্লাহ স্যারকে ফোন করলাম, স্যার আমি তো নির্বাচন করতে চাই। নিশ্চয়ই তুমি নির্বাচন করবে, আমার যতটুকু সাধ্য আমি আমার চেষ্টা করব। আমার তো খুব বেশি পরিচিত নয়, আমার তো খুব বেশি কেউ নাই ছিল না আমার তখন। আমি স্যারকেই বারবার ফোন করতাম, স্যার বলতেন আমি আমার চেষ্টা করছি, আমি আমার চেষ্টা করছি। আমি জানি ওরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আমি মনোনয়ন পাইনি, ঠিক আছে। পরে যখন সংরক্ষিত মহিলা আসনে আমি সংসদে গেলাম, আমি স্যারকে ফোন করলাম, স্যার সংরক্ষিত আসনে হয়েছে, ঠিক আছে, সরাসরি হয়নি। বলে পরের বার তুমি নিশ্চিত ভাবে সরাসরি হবে, কোনো চিন্তা করো না। তার আশ্রয় ছিল সকল মজলুম যারা, সে হতে পারে ধর্মের ভিত্তিতে মজলুম, সে হতে পারে সমাজের একটা বিশেষ গোষ্ঠীর ভিত্তিতে মজলুম, সে হতে পারে তার লিঙ্গের পরিচয়ের কারণে সে মজলুম। সকল মজলুমের আশ্রয়স্থল ছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আজকে যখন ওনার স্মরণ সভায় আলোচনাগুলো শুনছিলাম, আমার বারবার চোখে পানি চলে আসছিল স্যারকে স্মরণ করে, আসছিল আমার বাবাকে স্মরণ করে। আমি যখন প্রথম রাজনীতিতে আসি, আমি বহু বছর আমার বাবার নাম কখনো উচ্চারণ করিনি। কেন করিনি জানেন? আমার মনে হতো আমি এত তুচ্ছ, এত ক্ষুদ্র, এত বড় একজনের নাম যদি আমি উচ্চারণ করি, আমার কোনো ভুল, আমার কোনো ফলন, আমার কোনো ত্রুটি যদি ওনার নামকে একটু কালিমাযুক্ত করে, সেটার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি চাপা রাখতে পারিনি, সত্য তো আসলে চাপা থাকে না। আমি কার কন্যা, আমি কার সন্তান, সবই পরে প্রকাশিত হয়, কিন্তু আমি নিজে থেকে কখনো চাইনি যে আমি কার সন্তান এটি প্রকাশিত হোক, কারণ ওনারা অনেক বড় মাপের মানুষ। কিছুদিন আগে প্রথম আলোতে আমি একটা লেখা দিয়েছিলাম যে কোন ধারার রাজনীতি আমরা দেখে এসেছি ওরিয়াহাট, বদরুদ্দিন ওমর, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীদের, আর কোন ধারার রাজনীতি আমরা করছি, কোন ধারার রাজনীতি আমরা দেখছি। যেমন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে বলতে গেলে কেউ বলবেন উনি বড় ভাই, কেউ বলবেন উনি গরিবের ডাক্তার, কেউ বলবেন উনি মজলুমের নেতা, কেউ বলবেন উনি সব শব্দ। আসলে এই সব কিছু মিলিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, উনি এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের কথা কখনো চিন্তা করেছেন বলে মনে হয় না। যদি একটু চিন্তা করতেন তাহলে বিলাপের আরাম আয়েশের জীবন এফআরসিএস পরীক্ষাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাংলাদেশে উনি ফিরে আসতেন না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে এত ওতপ্রোতভাবে বাংলাদেশের জন্মের সঙ্গে উনি নিজেকে জড়িয়ে ফেলতেন না। তার কথা যখন মনে হয়, চোখের সামনে ভাসে গণস্বাস্থ্য কেন্দ্রে ওনার ডায়ালাইসিস করা যে ঘরটি, বড় ঘর, সেখানে আরো অসংখ্য রোগীর সঙ্গে ওই বিছানায়, ওই সাধারণ বিছানায় উনি শুয়ে আছেন। কারণ শেষের দিকে যখন ওনার সঙ্গে আলাপ করতে যেতাম, স্যারের পরামর্শ নিতে যেতাম, কি করব, কিভাবে করলে ভালো হয়, কি বলবো, কিভাবে বললে ভালো হয়, এই ব্যাপারে ওনার আদেশ নির্দেশ শুনতে যেতাম। ওনাকে বেশিরভাগ সময় ওই ডায়ালাইসিসের ঘরে আমরা পেতাম, এবং ওনার ডায়ালাইসিস করবার যে সিদ্ধান্ত, আমি তো বলি যে উনি নিজের জীবনের বিনিময়ে উনি ওনার আদর্শকে টিকিয়ে রেখে গেছেন। কি করে? উনি চাইলে খুব সহজে বিনা খরচে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারতেন। আমেরিকায় ওনার যে ডাক্তার বন্ধুরা আছেন, তারা সেই সকল ব্যবস্থা তার জন্য করেছিলেন যাতে তিনি সহজে এবং বিনা খরচে তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন। তিনি বলেছিলেন, আমার দেশের মানুষ যেই চিকিৎসা পায় না, আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সেই চিকিৎসা নেব না। এবং এই চিকিৎসা না নিয়ে
উনি কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যে গণস্বাস্থ্য প্রতিষ্ঠা করেছেন, সেখানে আমি দেখেছিলাম কোনো আড়ম্বর নেই, খুব সাদাসিধে, খুব সাধারণ। আমার যখন করোনা হয়, করোনার থেকে আমি রিকভার করি, করার পর আমি স্যারকে বলতে, স্যার আমি রক্তের যে প্লাজমা, সেই প্লাজমা ডোনেট করতে চাই। স্যার কি খুশি, চলে আসেন, রুমে চলে আসেন আপনি গণস্বাস্থ্যে। আমি গেলাম, আমার গাড়ি ছিল না, আমি গেলাম, স্যার প্লাজমা নেওয়ার ব্যবস্থা করলেন। আমার শরীরটা খুব দুর্বল ছিল, আমাকে দেখে স্যার বললেন তুমি এসছো কি করে? আমি বললাম যে একটা রিক্সায় এসছি, যাবো কি করে, স্যার এত রোদ বুঝতেছি না, আমার গাড়ি আছে তুমি বসো। একটা ভাঙা পুরনো গাড়ি, সাদা রং, খুব সম্ভবত সেই গাড়িতে স্যার আমাকে বাসায় নামিয়ে দিলেন। আমার বাবাকে হারিয়েছে 2012 সালে। স্যার আমার বাবার মতো ছিলেন, বিভিন্ন কারণে আমার বাবার মতো, যে বললাম সকল মজলুমের আশ্রয়স্থল ছিলেন তিনি। একই সঙ্গে আমার বাবার খুব ঘনিষ্ঠ অতিথি ছিলেন। আমার বাবা যে কথাটি বলতেন, দিল্লির পিন্ডির দাসত্ব ছেড়েছি, দিল্লির দাসত্ব করব। একই আওয়াজ ডক্টর জাফরুল্লাহর কণ্ঠে আমরা পেতাম। ডক্টর জাফরুল্লাহকে আমাকে বলার চেষ্টা করেন উনি কোথায় বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিলেন না, না, তিনি কোন পন্থার বুদ্ধিজীবী ছিলেন না, তিনি বাংলাদেশের বুদ্ধিজীবী ছিলেন। তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন, তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন, তিনি মানুষের পক্ষে ছিলেন, তিনি দেশের পক্ষে ছিলেন, তিনি মানুষের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন। সুতরাং কোন বিশেষ দল বা মতের ভেতরে তাকে আটকে ফেলার চেষ্টা আমাদের চিন্তার দৈন্যতাকেই প্রকাশ করে। তিনি বাংলাদেশের মানুষের জন্য তার যতটুকু সাধ্য তার সর্বোচ্চটা তিনি দিয়ে গেছেন। আজকে যখন আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি, আজকে যখন আমরা বুঝে পাই না কি করব, আজকে যখন আমরা দলে, গোষ্ঠীতে, উপদলে, ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছি, আজকে আমাদের বড় প্রয়োজন ছিল জাফরুল্লাহ স্যারের, যিনি ব্যক্তির পরিচয় দেখতেন না। এই যে আমার ভাই নূর বলে গেলেন যে তিনি মামুনুল হকের বিচারের পক্ষে যেমন দাঁড়িয়েছেন, তিনি যদি মনে করেছেন কাদের মোল্লার প্রতি অন্যায় করা হয়েছে তার পক্ষে তিনি দাঁড়িয়েছেন। অর্থাৎ সে যেই মতের হোক, যেই পথের হোক, যেই বিশ্বাসের হোক, যার উপরে অন্যায় হয়েছে, যাদের উপরে অন্যায় হয়েছে তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। তিনি বাংলাদেশের নারীর অগ্রগতিতে নীরবে কত বড় ভূমিকা রেখে গেছে আপনারা জানেন? বাংলাদেশের 30 বছর